হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, পাশাপাশি তোমরা যারা 5th সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরাসি দার্শনিক রুশোর অবদান বা রুশোর দর্শন তত্ত্ব বা রুশোর ইতিহাস তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এর আগের একটি ভিডিও ক্লাসে আমি ফরাসি বিপ্লবে পিছনে দার্শনিকদের অবদান বড় প্রশ্ন নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেখানে রুশো সম্পর্কেও কিন্তু অনেকটাই আলোচনা করেছি। তা সেই জায়গা থেকেও তোমরা রুশোর অ্যান্সারটি লিখতে পারো। তবুও আলাদা করে আমি আবার রুশো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা এই ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সঙ্গে করছি। কারণ রুশো এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু আগে খুবই আসতো এবং এখনো আসবে। রুশো, ভলতেয়ার এবং মন্তেস্কু, এই যে তিন বিখ্যাত দার্শনিক রয়েছেন ফ্রান্সে, এর যে কোনো একটি কিন্তু পরীক্ষায় আসে, বারবারই আসে। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নটি গুরুত্ব দিয়ে পড়বে। খুবই সহজ একটা বিষয়, কোনো জটিলতা নেই, একদম সহজ সরল ম্যাটার। তা আমি আলোচনা করছি সংক্ষিপ্তভাবে। দেখো, ফরাসি বিপ্লবের পিছনে ফরাসি দার্শনিকদের অনেক অবদান রয়েছে এবং অনেক দার্শনিক এই সময় ফ্রান্সে জন্মগ্রহণ করে। যে কোনো বিপ্লবের পিছনে যদি আমরা দেখি, একটা দেখবো মতাদর্শগত একটা দার্শনিক ভিত্তি থাকে, একটা ভাব জগতে একটা আলোড়ন ঘটে, মানুষের একটা চিন্তা জগতে পরিবর্তন আসে। এই পরিবর্তনটা তৈরি করে দেন সমাজের যারা বুদ্ধিজীবী মানুষ, যারা দার্শনিক, যারা মনীষী ব্যক্তি, তারা মানুষকে এই ভাবজাগতিক পরিবর্তনটা এনে দেন। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও এই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সে কিছু স্বনামধন্য ঐতিহাসিক জন্মগ্রহণ করে। যেমন এখানে প্রথমেই রয়েছে মন্তেস্কু, তারপর আছে ভলতেয়ার এবং রয়েছেন রুশো। এছাড়াও রয়েছে ডেনিস দিদেরো, এলেমবার্ট, কুইসনে, ফিজিওক্রাট মতবাদ আছে, অর্থনীতিবিদ রয়েছেন অ্যাডাম স্মিথ, ফিজিওক্রাট গোষ্ঠী রয়েছে, এনসাইক্লোপিডিয়ার গোষ্ঠী রয়েছে। এরকম অনেক ঐতিহাসিকের আবির্ভাব ঘটে অষ্টাদশ শতকের প্রথম পাদে ফ্রান্সে। কিন্তু এই সমস্ত ঐতিহাসিকদের মধ্যে যিনি একেবারে বিখ্যাত, সবার সেরা যিনি, তার নাম জ্যাকুইস রুশো। জ্যাকুইস রুশো মানে দার্শনিক রুশো, তিনি 1712-তে জন্মগ্রহণ করেন এবং 1778-এ মারা যান। ফরাসি বিপ্লব হয়েছিল 1789 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার প্রায় 10-12 বছর আগে কিন্তু রুশো মারা যাচ্ছেন। কিন্তু তার বক্তব্য, তার চিন্তাধারা গভীরভাবে ফ্রান্সের জনগণকে আলোড়িত করেছিল। এই জন্য দার্শনিক রুশোকে বলা হয় বিপ্লবের জনক, ফরাসি বিপ্লবের জন্মদাতা বলা হয় তাকে, এবং তাকে বলা হয় ঝড়ের পাখি, বিপ্লবের অগ্রদূত। অনেক কিছু ভাবে তাকে তাকে অভিহিত করা হয়। এখন দার্শনিক রুশোর যে নিজস্ব দর্শন তত্ত্ব, সেটা কিভাবে গড়ে উঠল? সেটা গড়ে উঠল, তার উপরে বিভিন্ন বিষয়ের প্রভাব পড়েছিল। ক্যালভিনবাদ, সেই ধর্ম সংস্কার আন্দোলনে ইউরোপে যে ক্যালভিনবাদ রয়েছে, এর আগের সেমিস্টারে তোমরা পড়েছিলে, সেই ক্যালভিন মতবাদের প্রভাব পড়ে তার উপরে। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় যে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল, বা যে প্রজাতান্ত্রিক মানে জনগণের শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ জেনেভার শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য তার উপর পড়েছিল। এছাড়া প্রাচীনকালের রোমের ইতিহাস, প্রাচীন রোমের ইতিহাসের অনেক ভালো ভালো দিক কিন্তু তার উপরে প্রভাব বিস্তার করেছে। এই সব প্রভাবের ফলে তিনি দার্শনিকভাবে তার মনস্তত্ত্ব তিনি তৈরি করেন এবং তিনি এক বিখ্যাত গ্রন্থ লেখেন। সবার প্রথম যে গ্রন্থটা লেখেন সেটি হচ্ছে অরিজিন ইন ইকুয়ালিটি। অরিজিন ইন ইনইকুয়ালিটি অর্থাৎ ইনইকুয়ালিটি, অরিজিন অফ অসাম্যের সূত্রপাত। ইনইকুয়ালিটি মানে অসাম্য, আর ইকুয়ালিটি কথার মানে হচ্ছে সাম্য। তা অসাম্যের সূত্রপাত, কেন অসাম্যের সূত্রপাত হচ্ছে, কেন সমাজে অশান্তির সূত্রপাত হচ্ছে, তার উপরে তিনি একটা বই লেখেন এবং এই বই ব্যাপকভাবে জনপ্রিয় হয়। এবং এই বইতে তিনি লেখেন যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু স্বার্থপর লোভী সমাজ ব্যবস্থা বা স্বার্থপর কিছু মানুষ
এই স্বাধীন জন্মগ্রহণ করে যারা স্বাধীনভাবে, এদের পায়ে শিকল পরিয়ে দেয়, অর্থাৎ তাকে শৃঙ্খলিত করে। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, ম্যান ইজ বর্ন ফ্রি, কিন্তু স্বার্থপর মানুষেরা তাকে শিকল পরিয়ে তাকে দাসত্ব গ্রহণে বাধ্য করে। এই জায়গাতেই রয়েছে অসাম্যের সূত্রপাত। তাই তিনি প্রথমে এই বক্তব্য তার এই গ্রন্থের মধ্য দিয়ে প্রকাশ করেন যে মানুষ কিন্তু স্বাধীন, অর্থাৎ প্রতিটা মানুষ স্বাধীন। এইভাবে তিনি তার এই বক্তব্য তুলে ধরেন। এছাড়া তিনি বলেন একটা সামাজিক রাষ্ট্রের কথা। দেখো, শুধুমাত্র রুশো কিন্তু দার্শনিক নন, তিনি রাষ্ট্রবিজ্ঞানীও, রাষ্ট্রতত্ত্ব তিনি খাড়া করেছেন। কিভাবে রাজার উৎপত্তি, কিভাবে রাষ্ট্রের উৎপত্তি, এগুলোও বলেছেন। তিনি সামাজিক রাষ্ট্রের কথা বলেছেন, এবং সেই সামাজিক রাষ্ট্রের ক্ষেত্রে তিনি বলেছেন যে সামাজিক রাষ্ট্র তখনই ভালো যখন এই রাষ্ট্রে কোনো একজন ব্যক্তির অনেক কিছু থাকবে না, বরং প্রত্যেকের কিছু না কিছু থাকবে। সেই সামাজিক রাষ্ট্র সবার পক্ষে ভালো, মঙ্গলজনক। তো এইভাবে তিনি সামাজিক রাষ্ট্রের তত্ত্ব খাড়া করেন, এবং মানুষ যে স্বাধীনভাবে জন্মগ্রহণ করে সে কথাও তিনি বলেন। অর্থাৎ যে দাস ব্যবস্থা ছিল, সেই দাস ব্যবস্থার উপরে তিনি কুঠারাঘাত করেছিলেন। তো এইভাবে তিনি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করেন। এর পরবর্তীকালে তিনি তার বিখ্যাত দ্বিতীয় গ্রন্থটি প্রকাশ করেন, সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট, ফরাসি ভাষায় দ্য সোশিয়া কন্ট্রাক্ট। তাই সোশিও কন্ট্রাক্ট বা সোশ্যাল কন্ট্রাক্ট বা বাংলায় বলে সামাজিক চুক্তি মতবাদ খাড়া করেন। এই সামাজিক চুক্তির ভেতর দিয়ে তিনি ফ্রান্সের রাজার যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, সেই ক্ষমতার বিরোধিতা করেন। ফ্রান্সের রাজারা বলতেন যে তাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন, ঈশ্বরের ক্ষমতা বলে তারা শাসন করছেন, তারা কারোর কাছে জবাবদিহি করবেন না। অর্থাৎ যে ডিভাইন রাইট, যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতাই ছিল ফরাসি পূর্ব রাজাদের শাসনের ভিত্তি, তার বিরুদ্ধে তিনি কুঠারাঘাত করেন, তার বিরুদ্ধে তিনি প্রশ্ন তোলেন যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলে কিছু নেই। রাজা হচ্ছেন জনগণের প্রতিনিধি, জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাজা যদি অত্যাচারী হন, রাজা যদি সঠিকভাবে দেশ শাসন করতে না পারেন, তাহলে জনগণের উচিত সেই রাজাকে হটিয়ে নতুন কোনো রাজাকে নির্বাচন করা, এবং এক্ষেত্রে জনগণের পূর্ণ স্বাধীনতা রয়েছে। অর্থাৎ দেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী হচ্ছেন জনগণ বা প্রজা। এই বক্তব্য তিনি সবার প্রথম ফ্রান্সে তার এই লেখনীর ভিতর দিয়ে সামাজিক চুক্তির মধ্য দিয়ে তুলে ধরেন, এবং সামাজিক চুক্তির ভিতর দিয়ে তিনি রাষ্ট্রতত্ত্ব খাড়া করেন। কিভাবে চুক্তির মাধ্যমে, যেমন হবস তার লেভিয়াথান গ্রন্থে বলেছিলেন চুক্তি মতবাদের কথা, রাষ্ট্রতত্ত্বে, রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হয় এই বিষয়। সেই বক্তব্য তিনি বলছেন রুশো যে চুক্তির মধ্য দিয়ে জনগণ রাজা তৈরি করেছিলেন, জনগণ রাজাকে কর দেবেন, রাজা জনগণের জীবন সম্পত্তি রক্ষা করবেন। এই প্রতিশ্রুতি বা এই অঙ্গীকার বা এই চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের উৎপত্তি হয়। এখন এই রাষ্ট্রে রাজা অত্যাচারী হলে তাকে অপসারণ করার ক্ষমতাও কিন্তু রাজার, জনগণের রয়েছে। তো এইভাবে রাজাদের যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, তার বিরুদ্ধে তিনি তীব্র জেহাদ ঘোষণা করেন, প্রতিবাদ করেন, জনগণকে উত্তেজিত করেন। তার বক্তব্য পড়ে জনগণ উদ্দীপ্ত হয়, তখন তারা প্রকৃত স্বরূপ বুঝতে পারে, তারা যে মুক্ত স্বাধীন সেটা বুঝতে পারে, কেন সমাজে এই অশান্তি, কেন তারা বঞ্চিত নিপীড়িত, কেন তারা শোষিত, কেন তারা অধিকারবিহীন একটা শ্রেণী ফ্রান্সে, এসব বুঝতে পারেন এবং বিপ্লবের পথে তারা পা বাড়ান। অর্থাৎ এই রুশো এক জনগণকে এক নতুন স্বপ্ন দেখান, জনগণের সামনে তিনি বিপ্লবের এক অগ্রদূত হিসেবে খাড়া হন। তা তার এই যে গ্রন্থ দুটো রয়েছে, অসাম্যের সূত্রপাত, অরিজিন ইন ইনইকুয়ালিটি, এবং সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক মতবাদ, ব্যাপক জনপ্রিয় হয়, এবং ফ্রান্সের সর্বাধিক এই দার্শনিক রুশো জনগণের উপর বেশি প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। তার এই অসাম্যের সূত্রপাতের তত্ত্ব, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, আর এই সামাজিক চুক্তি মতবাদ, রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বলে কিছু নেই, জনগণই এখানে আসল, এই দুটো বক্তব্য ব্যাপক জনপ্রিয় হয়, এবং এই দুটি বক্তব্যকে হাতিয়ার করে সাধারণ নিপীড়িত মানুষেরা ফরাসি বিপ্লবের দিকে পা বাড়ায়।
তাই ঐতিহাসিক হ্যাসাল বলেছেন যে ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে, কিন্তু সবার উপরে যেটা বড় কারণ সেটা ফরাসি বিপ্লবের পিছনে এই রুশোর অবদান। রুশোর প্রভাব সর্বাধিক ছিল ফরাসি বিপ্লবে, দার্শনিকদের ভিতরে রুশোর প্রভাব সর্বাধিক। এবং এই যে ফরাসি বিপ্লবের পিছনে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণ, এই কারণকেও ছাপিয়ে গেছে রুশোর এই একক কৃতিত্ব। এই ছিল দার্শনিক রুশো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এর অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিন তোমাদের সামনে আলোচনা করছি। 5th সেম হিস্ট্রি অনার্স CC 11, হিস্ট্রি জেনারেল DSC A2, রুশোর দর্শন, দার্শনিক রুশোর ইতিহাস দর্শন, মার্কস 5। যে কোনো বিপ্লবের পূর্বে মানুষের চিন্তা বা ভাবজগতে বিপ্লব আসে। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অষ্টাদশ শতকের ফ্রান্সে একদল সাহিত্যিক ও দার্শনিকদের আবির্ভাব হয়, যারা ফ্রান্সের সমকালীন সমাজ, রাজনীতি, অর্থনীতি ও ধর্মীয় জীবনের সর্বস্তরে পরিব্যাপ্ত অনাচার, দুর্নীতির তীব্র সমালোচনা করে জাতীয় জীবনে এক বৈপ্লবী ভাব তরঙ্গের সৃষ্টি করেন। তাদের সমালোচনার ফলে সাধারণ মানুষ এই সব অনাচার ও দুর্নীতি, বৈষম্য এবং এর পাশাপাশি তাদের নিজ অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। তাদের সমালোচনার ফলে পুরনো ব্যবস্থার ভিত শিথিল হয়ে পড়ে। প্যারা করে দেখো, দার্শনিক চূড়ামণি জ্যাকুইস রুশো ছিলেন সর্বাপেক্ষা মৌলিক ও বৈপ্লবিক মতের প্রবক্তা। তার ব্যক্তিগত জীবন পবিত্র না হলেও তার মতবাদের ব্যাপকতা অস্বীকার করা যায় না। রুশো তার বিখ্যাত রচনা কন্ট্রাক্ট সোশিয়াল গ্রন্থে রাষ্ট্রের উৎপত্তি বিশ্লেষণ করেন। তিনি ঐতিহাসিক প্রামাণ্যের সাহায্যে এই সত্য প্রচার করেন যে ঈশ্বর রাজা বা রাষ্ট্র সৃষ্টি করেনি, জনসাধারণই রাষ্ট্রের উৎস। রাষ্ট্রের সার্বভৌম শক্তি জনসাধারণের হাতেই আছে, রাজা জনমত অনুযায়ী চলতে বাধ্য। তিনি আরও বলেন যে মানুষ মাত্রেই স্বাধীন হয়ে জন্মায়, সামাজিক অব্যবস্থা মানুষকে দরিদ্র অথবা পরাধীন করে। রুশোর এই বৈপ্লবিক মতবাদ জনমানসে প্রভূত আলোড়ন সৃষ্টি করে। প্যারা করে শেষ প্যারা, লেফেভারের মতে রুশোর আবেগযুক্ত দার্শনিক মত বস্তুবাদী ব্যবহারবাদী দর্শনকে একে নতুন শক্তি দেয়। তার সম্পর্কে এক সমালোচক বলেন যে রুশো আমাদের সমাজে কি হওয়া উচিত সে কথাই বেশি করে বলেছেন। আমাদের সমাজ কিভাবে আছে তাকে তিনি অতিক্রম করে ভবিষ্যতের দিকে তাকিয়েছেন। রুশোর অপর বিখ্যাত রচনা ডিসকোর্স অন ইনইকুয়ালিটি বা অসাম্যের কারণ আলোচনা ছিল সমাজতন্ত্রবাদের ধ্যান ধারণার দ্বারা মণ্ডিত। যদি সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি তত্ত্বে তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলেন, তিনি ডিসকোর্স অন ইনইকুয়ালিটি গ্রন্থে তিনি সামাজিক অসাম্যের মূল কারণগুলি অনুসন্ধান করেন। এই গ্রন্থের ছত্রে রুশো বলেন যে আদিতে মানুষ ছিল স্বাধীন ও সমান অধিকার ভোগকারী, কিন্তু মানুষের সম্পত্তির লোভ সমাজে অসাম্যের বীজ বপন করে। অসাম্য থেকে আসে স্বাধীনতার বিনাশ। রুশো তার সামাজিক চুক্তি তত্ত্বে বলেন যে মানুষের যত রকম গুণাবলী আছে তার মধ্যে তার যুক্তিবাদ হলো শ্রেষ্ঠ, কিন্তু এই যুক্তিবাদ থেকে সুপ্ত স্বাধীন চিন্তা শক্তির দ্বারা তার বিকাশ ঘটে। রুশোর অপর দুই বিখ্যাত গ্রন্থ ছিল হেলোইজ এবং এমিল, হেলোইজ অ্যান্ড এমিল। লেফেভারের মতে সামাজিক চুক্তি তত্ত্ব অপেক্ষা এই দুটি গ্রন্থের প্রভাব ছিল বেশি। এই ছিল দার্শনিক রুশোর উপরে সংক্ষিপ্ত আলোচনা ও 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক টিকা প্রশ্নের উত্তর এবং অনেকগুলি বড় 10 নম্বরে বা 20 নম্বরের প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি। আবার দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।